অনুষ্ঠানে যাতে কোনো খুঁত না থাকে তার জন্য গার্ডটি তখনই কাগজ পেন্সিল জোগাড় করে নিমন্ত্রিতদের তালিকা তৈরি করতে লেগে গেল। তালিকা থেকে 2 সিম্পসন্স বাদ যাবে এটা ওরা ঠিক করে ফেলল। কারণ নরিনদের বাগদান অনুষ্ঠানের সময় গার্ডটি দেখতে পেয়ে গিয়েছিল যে ঈশা ঘরের কোণে লুকিয়ে লুকিয়ে হুইস্কি খায় আর জেরাল্ড সিগারেট চুরি করে। ক্যারাথিনকে অবশ্য নিমন্ত্রণ করতেই হবে, কারণ সে নাকি আমার অসুখের কথা শুনে দারুণ দুঃখ প্রকাশ করেছে আর মাঝে মাঝে আমার খবর নিয়েছে। হুবার ভাইরা আর সুন্দরী ইভির ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে এরকমই ঠিক করা হলো। বাদবাকি নিমন্ত্রিতদের ব্যাপারে সবাই একমত হলো। গার্ডি বেশি কথা বলছিল এবং আমার হয়েই সব সিদ্ধান্ত নিচ্ছিল। তার কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না। আমার মন এখানে ছিল না। গার্ডির মুখ থেকে আমার দৃষ্টি সরে গিয়ে প্রায় শূন্যে নিরুদ্দেশ হয়ে যাচ্ছিল। নার্স এসে খবর দিল যে মিস্টার সেন আসছেন। আমি পড়লাম মহা ঝঞ্ঝাটে। যখন কোনো সম্মানীয় ভারতীয়কে অ্যাংলো ইন্ডিয়ান যুবক যুবতীদের সামনে দেখা করতে হতো তখন একটা অস্বস্তি আমি অনুভব করতাম। গার্ডি আর ক্লারা কৌতূহলী চোখ নিয়ে দরজার দিকে তাকালো। প্রথমে ঘরে প্রবেশ করলেন নরেন্দ্র সেন, মুখে স্মিত হাসি নিয়ে। তারপরে এলো মৈত্রেয়ী। লঘু এবং ক্ষিপ্র ছিল তার পদক্ষেপ। আমার মনে হলো আমার হৃদস্পন্দন থেমে গেল। মনে পড়ল যে আজ আমি দাড়ি কামাইনি, যে নাইট গাউনটা পরে আছি তা আমার নয় এবং ওটা আমাকে একেবারেই মানাচ্ছে না। নিজেকে হাস্যকর একটা জীব বলে মনে হচ্ছিল। মিস্টার সেনের সঙ্গে করমর্দন করলাম একটু কষ্টের ভান করে, যাতে নিজের অপ্রতিভতা একটু ঢাকতে পারি। তারপর আমি মৈত্রীকে নমস্কার জানাবার জন্য কপালে হাত ঠেকালাম। এই কপট গাম্ভীর্য আনতে গিয়ে আমার হাসি পেয়ে যাচ্ছিল, কিন্তু কি ভালো লেগেছিল যখন মৈত্রীকে আমার বন্ধুদের সঙ্গে পরিচিত করিয়ে দেওয়ার পর সে অত্যন্ত স্বাভাবিক সপ্রতিভতার সঙ্গে তাদের সঙ্গে করমর্দন করলো এবং জিজ্ঞাসা করলো, হাউ ডু ইউ ডু? মিস্টার সেন হাসতে হাসতে বললেন, আমার মেয়ে দুটো পাশ্চাত্য রীতিতে ভব্যতা প্রকাশ করার ধারাটা ভালোই রপ্ত করেছে। তিনি সর্বক্ষণ গার্ডটিকে লক্ষ্য করছিলেন এবং বিশেষ করে খেয়াল করছিলেন তার সূক্ষ্ম মতামতের সময় গার্ডটির প্রতিক্রিয়া। আমি এক আগ্নেয়গিরির ওপরে বসেছিলাম। একদিকে আমার দুই বান্ধবী আর হাড়ও নিজেদের মধ্যে বকবক করে চলছিল, অপরদিকে ঘরে উপস্থিত মিস্টার সেন তার দুই মেয়েকে বাংলায় কিছু বলছিলেন। মৈত্রী আগ্রহ ভরে চারদিকে দেখছিল, কিন্তু তার দৃষ্টিতে ছিল তাচ্ছিল্য আর ব্যঙ্গ। যতবারই মৈত্রী কোনো আলোচনায় যোগ দিচ্ছিল ততবারই তার ঠোঁট ছিল একটু মৃদু হাসিতে ভরা, যাতে ব্যঙ্গ আর বন্য পরিহাস মিশেছিল। আমি মৈত্রীর মতো কোনো সরল মেয়ের মুখে এই জিনিস আশা করিনি। অসুন্দর চেহারার জন্য নিজের ওপর আমার রাগ হচ্ছিল। একসঙ্গে গার্ডি, ক্লারা, হারো আর মিস্টার সেনদের উপস্থিতি আমার যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। মৈত্রীর মধ্যে মুগ্ধ হবার মতো কিছুই ছিল না। তাকে ভালোবাসতে পারা তো দূরের কথা, বড়জোর মাঝে মাঝে হয়তো দু একবার দেখা হলে হতে পারে, তবু উদ্বেগটা আমার যাচ্ছিল না। মৈত্রী বলল, মিস্টার অ্যালেন, আমাদের বাড়ি যাচ্ছেন কবে? মৈত্রীর কণ্ঠস্বরে একটা অদ্ভুত সুর ছিল, যার ফলে আমার তিন বন্ধুই একসঙ্গে ঘুরে তার দিকে তাকালো। আমি বললাম, যেদিনই ভালো হব সেই দিনই যাব। কথা বলতে আমি ইতস্তত করছিলাম, বুঝতে পারছিলাম না কি বলে তাকে সম্বোধন করব। মিস শব্দটা ঠিক মানায় না, আর তাকে দেবী বলে সম্বোধন করতেও আমার সাহস হচ্ছিল না। আমার এই হতবুদ্ধি ভাব লজ্জায় আমাকে লাল করে তুলছিল, তাই ক্ষমা চাইতে ব্যস্ত হয়ে পড়লাম। বললাম, কিছু মনে করবেন না,
ঘরটা গোছানো নেই, দাড়ি কামাতে পারিনি আজকে, সারাদিন খুব ক্লান্ত লাগছে। আমি তীব্র ক্লান্তির ভান করতে থাকলাম আর মনে মনে কামনা করতে লাগলাম সবাই যেন চলে যায়, কারণ একসঙ্গে সকলের এই উপস্থিতিতে আমার দারুণ অস্বস্তি হচ্ছিল। নরেন্দ্র সেন বললেন, অ্যালেন, তুমি কি জানো যে আমরা ঠিক করেছি এরপর থেকে তুমি আমাদের বাড়িতে থাকবে? এটা আমার স্ত্রীর প্রস্তাব আর আমরা সবাই এটাকে একমত পোষণ করছি। তুমি এখানকার রান্না খাবারে অভ্যস্ত নও এবং এরপর যদি আরো অসুস্থ হয়ে পড়ো তখন তার ফল মারাত্মক হতে পারে। এছাড়া আর একটা দিকও আছে, আমাদের ওখানে থাকলে তোমার টাকা পয়সার খরচও কম হবার সম্ভাবনা রয়েছে, ফলে সেই জমানো টাকা নিয়ে তুমি বছরে একবার হলেও দেশে যেতে পারবে, নিজের লোকজন আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে পারবে। আর আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই বুঝতে পারো তোমার উপস্থিতি আমরা। নরেন্দ্র সেন তার বাক্য সম্পূর্ণ করলেন না, শুধু মৃদু হাসিতে তা শেষ করলেন। মৈত্রী সোজা আমার চোখের দিকে তাকিয়েছিল। সে আমায় কিছু বলল না, শুধু আমার উত্তরের অপেক্ষায় রইল। তারা চলে যাওয়ার পরই কেন ডায়েরিতে লিখে রাখিনি ঠিক সেই মুহূর্তে মানসিক অবস্থা কিরকম ছিল সেই কথা ভেবে আজ আমার বড় অনুশোচনা হয়। কথা বলছি এই কারণে নয় যে ঘটনাগুলো বহু পুরনো, আসলে পরবর্তীকালে যে মারাত্মক ভাবাবেগ এবং বিদ্রোহী মনোভাব আমার মধ্যে এসেছিল তা আমাকে সম্পূর্ণভাবে উদাসীন করে দিয়েছিল এবং ফলত সেই সময়কার আমার অনুভূতিগুলোও নিষ্প্রভ হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও আজ স্পষ্ট মনে পড়ে আমার মানসিকতা তখন দ্বিধা বিভক্ত। একদিকে একটা এমন জীবনযাপনের হাতছানি যা আগে কখন কোনো শ্বেতাঙ্গের কপালে জোটেনি এবং যে জীবন লুসিয়ার গবেষণার বিষয়বস্তু, আর মৈত্রীর প্রতি আকর্ষণ বা পরবর্তীকালে মৈত্রীর তরফে এক রহস্যময় ঐতিহাসিক খামখেয়ালিপনা বলেও আখ্যা দেয়া যেতে পারে। অন্যদিকে আমার স্বাধীনতাপ্রিয় মন বিদ্রোহ ঘোষণা করছিল। মনে হচ্ছিল এই জীবনে আমার সমস্ত স্বাধীনতা খর্ব হবে, আমার ঊর্ধ্বতনের প্রচ্ছন্ন অদৃশ্য শাসনে আমার যৌবনের সমস্ত স্বাদ আহ্লাদ, এমনকি মদ্যপানও বোধহয় বন্ধ হয়ে যাবে, আর সিনেমা দেখার ব্যাপারেও বোধহয় তা সপ্তাহে একটাতে নেমে আসবে। এই দুটো বোধই আমাকে এত তীব্রভাবে আক্রমণ করেছিল যে কোনটাকে প্রাধান্য দেব বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু উত্তর তো একটা সময় দিতেই হবে। তাই আমি বলে ফেললাম, মিস্টার সেন, আপনার কাছে আমার ঋণের শেষ নাই। আমার ভয় হচ্ছে আমি না আপনাকে অসুবিধায় ফেলি। বলতে গিয়ে কথাগুলো আমার মুখে একটু জড়িয়ে যাচ্ছিল। দেখছিলাম সেই দুই মেয়ের মুখের দিকে। বুঝতে পারছিলাম যে তারা আমাকে তাদের খাঁচায় পোড়ার ব্যবস্থার প্রস্তাবটা বেশ আরাম করে উপভোগ করছে। মিস্টার সেন আর মৈত্রেয়ী আমার বিছানার কাছে দাঁড়িয়েছিলেন, অন্যরা ছিল জানালার কাছে। নরেন্দ্র সেন হেসে বললেন, বোকার মতো কথা বলো না। আমার বাড়ির একতলার লাইব্রেরির পাশেই কয়েকটা ঘর খালি পড়ে আছে, অসুবিধে আবার কি হবে? তুমি থাকলে আমার পরিবারের মধ্যে কিছুটা ইউরোপিয়ান সভ্যতাও ঢুকবে। আমি মনে মনে ভাবছিলাম, শেষ কথাগুলো কি মিস্টার সেন ঠাট্টা করে বললেন? কিন্তু গার্ডটি আমার চিন্তার সূত্র ছিন্ন করে দিল। আগেই আমরা ঠিক করে নিয়েছিলাম যে মিস্টার সেন বা তার সুন্দরী মেয়েরা যদি কোনো বিপদে ফেলেন তখন গার্ডটি আমায় জিজ্ঞাসা করবে, অ্যালেন, তোমার প্রেমিকার খবর কি? নরিন, ইসাবেল বা লিলিয়ান, যারই নাম প্রথমে মাথায় আসবে তারই নাম করে জিজ্ঞাসা করলেই হবে। মিস্টার সেনের সঙ্গে কথা বলতে বলতে গার্ডটির সঙ্গে আমার চুক্তির কথা ভুলে গিয়েছিলাম, কিন্তু গার্ডটির মনে পড়ল এবং ঠিক সময়ে সে সেই প্রশ্নটা আমার দিকে ছুড়ে দিল। মিস্টার সেন প্রশ্নটা শুনেই কেমন অপ্রস্তুত হয়ে গেলেন।
মৈত্রী প্রশ্নকর্ত্রীকে দেখার জন্য মাথা ঘোরালো। উত্তরের অপেক্ষা না করে গার্ডটি বলেই চলল, যাও যাও, অত সাধু সাজার কি আছে? বাড়ি ছাড়ার আগে তোমাকে ওর মতামত নিতে হবে তো। কি মিস্টার সেন, ঠিক বলিনি? মিস্টার সেন গম্ভীর মুখে বললেন, হ্যাঁ, তা তো বটেই। মৈত্রী দারুণ অবাক হয়ে গার্ডটিকে দেখছিল। তারপর সে সোজা তার বাবার চোখে চোখ রাখল। ব্যাপারটা চাপা দেওয়ার জন্য মিস্টার সেন তাড়াতাড়ি বলে উঠলেন, অ্যালেন, তোমার পড়ার জন্য বই এনেছি। আমার মেয়ে পছন্দ করেছে আউট অফ দ্য ইস্ট। বইটা ওর খুব ইচ্ছে ছিল তোমাকে পড়ে শোনাবে, কিন্তু আজ তো অনেক দেরি হয়ে গেল। মৈত্রী বলল, বাবা, আমি তো ভালো ইংরেজি পড়তে পারি না। এদিকে কার্তি তার প্রথম প্রচেষ্টা বিফলে গেছে দেখে বলে উঠল, কিন্তু অ্যালেন, তোমার প্রেমিকার ব্যাপারে কিছু বললে না তো? তাকে থামাবার জন্য আমি চিৎকার করে বললাম, আমার কোনো প্রেমিকা নেই, আমার কোনো প্রেমিকা নেই। শুনে কার্তি নিচু গলায় মিস্টার সেনের কানে কানে বলে চলল, ও মিথ্যে কথা বলছে। আসলে ও একটা পাক্কা লম্পট। সে একটা চমকপ্রদ দৃশ্যের সৃষ্টি হলো বটে। হতভম্ব, লজ্জিত মিস্টার সেন মৈত্রীর দিকে তাকালেন। হারাউদের হাবভাব দেখে মনে হলো তারা ভাবছে তারা জিতে গেছে। জানালার পাশ থেকে সে তাই আমার বিজয় সংকেত করছিল। ওইরকম একটা পরিস্থিতিতে আমার অবস্থাটা সহজেই অনুমেয়। আর আমি তখন মনে মনে প্রার্থনা করছিলাম যেন একটা অলৌকিক কিছু ঘটুক, যাতে সবকিছু মিটমাট হয়ে যায়। নিজেকে আড়াল করার জন্য যন্ত্রণার ভান করে দুহাত দিয়ে কপাল ঘষতে লাগলাম। মিস্টার সেন বললেন, আমরা চলি। অ্যালেন, তোমার এখন বিশ্রাম নেওয়া উচিত। মিস্টার সেন আমার করমর্দন করলেন। আমিও চললাম বলে হারো মিস্টার সেন এবং তার কন্যার কাছ থেকে বিদায় নিল, কোনো সৌজন্য প্রকাশ না করেই। হারো এবং মিস্টার সেনেরা বেরিয়ে যাওয়া মাত্রই গার্তি আর ক্লারা হাসিতে ফেটে পড়ল। গার্তি বলল, অ্যালেন, দেখলে কেমন হারিয়ে দিলাম? ক্লারা মন্তব্য করল, ও কিন্তু দেখতে খারাপ নয়, শুধু নিগ্রোদের মতো। এই যা, ওর মাথার চুলে ওগুলো কি পড়েছে অ্যালেন, তুমি কি দেখেছো? পুনরায় আমার পুরনো মানসিকতা চাড়া দিয়ে উঠল। বিশ্বাস না থাকলেও মন্তব্যগুলো আনন্দ সহকারে শুনতে লাগলাম। এমনকি মিস্টার সেনদের বিরুদ্ধে মন্তব্যে আমিও যোগ দিলাম। গার্তি পুরনো কথায় ফিরে গেল, বলল, নাও, তালিকাটা শেষবারের মতো দেখে নাও। আমার মনে হয় হুবার ভাইদেরও নিমন্ত্রণ করলে ভালো হয়। বড় ভাই ডেভিডের গাড়িটা তাহলে পাওয়া যেতে পারে। আর অ্যালেন, আমার উপস্থিত বুদ্ধির একটু প্রশংসা করো। কি রকম বাঁচিয়ে দিলাম তোমাকে বলো। তখন রোজ সকালে আমার ঘুম ভাঙতো এক একটা নতুন অনুভূতি নিয়ে। শোবার খাটটা ছিল দরজার পাশে। শুয়ে শুয়ে দেখতাম আমার অনুজ্জ্বল ঘরটাকে। একদিকে উঁচুতে গ্রিল দেওয়া একটা জানালা, সবুজ রঙের দেয়াল, কাগজের টেবিলের পাশে দুটো টুল, আর বিরাট একটা আরাম কেদারা। বইয়ের তাকের ডান দিকে দেওয়ালে ঝুলছে কয়েকটা ছবি। প্রত্যেক দিনই জীবনী শক্তি ফিরে পেতে আমার বেশ কয়েক মিনিট লেগে যেত। খোলা জানালা দিয়ে দালানের দিকে যে সমস্ত শব্দ আসতো সেগুলোর উৎস আর আমি কোথায় আছি এইটা বুঝতে বুঝতেই বেশ কিছুটা সময় কেটে যেত। খাটের উপর বসে থাকতো রক্ত ফোলা ফুলে কিছু মশা। সেগুলোকে সরিয়ে লোহার রড দিয়ে বন্ধ করা দরজা খুলে বেরিয়ে মুখ ধুতে যেতাম উঠোনের মাঝখানে একটা টিনের চালের ঘরে। সেই ঘরের মধ্যে ছিল একটা সিমেন্টের চৌবাচ্চা, যার মধ্যে বিকেলে বাড়ির চাকরেরা ডজন ডজন বালতি জল ঢেলে রাখত। ঘড়ায় জল ভরে আমি গায়ে ঢেলে স্নান করতাম। তখন ছিল শীতকাল। বাইরে উঠোনটা ছিল টালি পাতা আর ভীষণ ঠান্ডা। শীতে আমার পা থেকে মাথা অবধি কাঁপত। বাড়ির অন্য লোকেরা স্নানের সময় এক বালতি করে গরম জল সঙ্গে আনত। তারা যখন শুনতো যে
আমি ওই ঠান্ডা জলেই রোজ স্নান সারি, তখন তারা এত বিস্মিত হতো যে তা বলার মতো নয়। কয়েকদিন ধরে সারা বাড়িতে আমার স্নান নিয়ে আলোচনা চলতো। মনে মনে আশা ছিল মৈত্রেয়ী নিশ্চয়ই একদিন আমার স্নানের প্রশংসা করবে। রোজ সকালে তাকে আমি দেখতাম একটা অত্যন্ত সাধারণ শাড়ি পরে খালি পায়ে এদিকে ওদিকে যাচ্ছে। একদিন সে আমায় বলল, আপনাদের দেশে নিশ্চয়ই দারুণ ঠান্ডা, সেই জন্যই আপনারা এত ফর্সা। ওই ফর্সা শব্দটা সে উচ্চারণ করেছিল চায়ের টেবিলের ওপর রাখা আমার নগ্ন বাহুর দিকে তাকিয়ে। তার ওই ঈর্ষা আমাকে অবাক করেছিল। তাদের বাড়িতে আসার পর বলতে গেলে তার সঙ্গে সেই প্রথম কথাবার্তা, কিন্তু আমাদের সে কথাবার্তা বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ মিস্টার সেন আমার সঙ্গে তখন কথা বলতে আরম্ভ করলেন। অন্য লোকের অসাক্ষাতে মৈত্রেয়ীর সঙ্গে আমার কথাবার্তা খুব কমই হতো। তাকে দেখতে পেতাম বারান্দা পার হয়ে যেতে, শুনতে পেতাম তার গান। জানতাম দিনের অধিকাংশ সময়টা সে কাটায় হয় শোবার ঘরে, নয়তো টেরাসে। ক্রমশ কৌতূহলী হয়ে উঠছিলাম এই নারীর প্রতি যে একই সঙ্গে এত কাছের এবং এত দূরের। মনে হতো সর্বদাই সে যেন আমাকে নজরে রেখেছে, সন্দেহক্রমে নয়, পাছে আমার কোনো অসুবিধা হয় এই ভেবে। একা একা থাকার ফলে কি না জানি না এবারের অনেক ব্যাপারই অদ্ভুত আর অবদ্ধ ঠেকত, আর বুঝতে না পারার ফলেই হাস্যকর মনে হতো। প্রায় খালি গায়ে একটি চাকর আমার কাছে আসতো। সে সঙ্গে করে নিয়ে আসতো ফল, দুধ, নারকেলের শাঁস আর ঘরে তৈরি মিষ্টি। লক্ষ্য করতাম দরজার কাছে হাঁটু গেড়ে বসে সে তীব্র কৌতূহল নিয়ে আমার ব্যবহারের জিনিসপত্রগুলো দেখত আর অনর্গল আমাকে প্রশ্ন করে চলত। আমার বিছানাটা পছন্দসই হয়েছে কিনা, মশারি ঠিকমতো লাগানো হয়েছে কিনা, আমার ক্ষীর খেতে ভালো লাগে, আমার কতজন ভাই বোন আছে, ইত্যাদি ইত্যাদি। এর সঙ্গেই আমি কয়েকটা কথা হিন্দিতে চালাতে পারতাম, আর আমি জানতাম আমার প্রতিটি উত্তর দোতলার মিসেস সেন এবং অন্যান্য মহিলারা খুঁটিয়ে খুঁটিয়ে জানার জন্য অপেক্ষা করছেন। মৈত্রীকে আমার একটু বেশি মাত্রায় অহংকারী মনে হতো। খাবার টেবিলে খাবারের সময়ও তার মুখে একটা তাচ্ছিল্যের হাসি লেগেই থাকতো। টেবিল থেকে সর্বদাই সে সবার আগে উঠে পড়তো এবং পাশের ঘরে যেত পান খেতে। সেখান থেকে তার বাংলা ভাষার কথাবার্তা আর গলা ফাটিয়ে হাসির শব্দ ভেসে আসতো। অন্য লোকের উপস্থিতিতে কখনোই সে আমার সঙ্গে কথা বলতো না, আর আমরা যখন দুজনে আলাদা থাকতাম তখন তাকে কিছু বলতে আমি সাহস পেতাম না। এই রকম অদ্ভুত আচার ব্যবহারের রীতিনীতি ভঙ্গ করার সাহস আমার ছিল না। কেননা মনে হতো একজন ভারতীয়ের পক্ষে এটাই নিশ্চয়ই ভদ্রতা আর সদাচারের লক্ষণ। তার চেয়ে এগুলো লক্ষ্য না করে নিজের ঘরে ফিরে যাওয়াই আমার শ্রেয় বলে মনে হতো। কখনো কখনো পাইপ খেতে খেতে তার কথা আমি চিন্তা করতাম। ভাবতাম আমার সম্পর্কে মৈত্রীর কিরকম ধারণা, কি ভাবে ও আমার সম্পর্কে। ওর পরিবর্তনশীল মুখ দেখে কিছুই বোঝার উপায় ছিল না। এক এক দিন ওকে এত সুন্দরী লাগতো যে দেখে দেখে আশা মিটত না। সে কি নির্বোধ ছিল, না প্রকৃতই সরল ছিল, নাকি আদিম যুগের ভারতীয় মেয়েদের সম্বন্ধে আমি যেরকম ভাবতাম সেই তাদের মতো। কতগুলো বাজে ভাবনা মাথায় ঘুরঘুর করছে ভেবে পাইপের ছাই ঝাড়ার মতো সেগুলো মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করতাম এবং পুনরায় বইয়ের পাতাতে ডুবে যাওয়ার চেষ্টা রাখতাম। মিস্টার সেনের লাইব্রেরিটি ছিল একতলায় দুটো ঘর জুড়ে, তাই নিত্য নতুন পড়ার বইয়ের অভাব আমার ছিল না। একদিন আলিপুরে আসার মাত্র কয়েক সপ্তাহ পরে বারান্দার নিচে মৈত্রীর সঙ্গে আমার মুখোমুখি দেখা হয়ে যায়। যন্ত্রচালিতের মতো আমি হাত কপালে তুলি
আমার টুপি খুলে তাকে নমস্কার জানালাম। ওকে কোনোভাবে অসম্মান না করে ফেলি এই ভয়ে আমি অত্যন্ত হাস্যকর ভাবে কাজটা করেছিলাম। মৈত্রী জিজ্ঞাসা করল, কে আপনাকে আমাদের নমস্কার করবার নিয়ম শিখিয়েছে? সেদিন তার মুখে ছিল এক আশ্চর্য বন্ধুত্বপূর্ণ মৃদু হাসি। আমি উত্তর দিলাম, আপনি। মোটর গাড়িতে আমাদের মুখোমুখি হয়ে যাওয়ার ঘটনাটা আমার মনে পড়ল। সে সময়ে তার মুখে অস্বস্তি আর অস্থিরতা দেখেছিলাম। সহসা তা যেন মৈত্রীর মুখে ফুটে উঠল। সে আর কথা না বাড়িয়ে দৌড়ে অন্দরমহলের দিকে চলে গেল। অত্যন্ত লজ্জিত হয়ে আমি আমার ঘরে ফিরে গেলাম। ভেবেছিলাম ঘটনাটা মিস্টার সেনকে জানাবো, কিন্তু কিভাবে যেন আর জানানো হয়ে ওঠেনি। এই ঘটনার কয়েকদিন পর একদিন অফিস থেকে ফিরে অত্যন্ত ক্লান্ত হয়ে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়েছিলাম। এমন সময় মৈত্রী এসে দরজায় টোকা দিল। দরজার গায়ে ঠেস দিয়ে সে ভয়ে ভয়ে বলল, আমার বাবা কখন ফিরবেন আপনি জানেন? আমি দরজায় মৈত্রী একে দেখে ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম। আজ স্বীকার করছি, সেই মুহূর্তে তার সঙ্গে কি রকম ব্যবহার করা উচিত ছিল তা সেদিন ঠিক বুঝতে পারিনি। তাকে ঘরের ভেতরে আসতে বলার বা বসতে বলার সাহস আমার হলো না। তার কথার উত্তর দিতে গিয়ে এত অসংলগ্ন কথা বলছিলাম যা আজ মনে পড়লে হাসি পায়। সে সোজা আমার দিকে তাকিয়ে বলল, আমার মাই আমাকে এটা জিজ্ঞেস করতে পাঠালেন। আপনি সারাদিন পরিশ্রমের পর ঘন্টার পর ঘন্টা একা একা এই ঘরে কাটান। আমাদের বাড়িতে আনন্দ করার মতো কিছু নেই। সন্ধ্যের পরও যদি আপনি এইরকম ভাবে কাটান তাহলে আপনি তো আবার অসুখে পড়বেন। এছাড়া আমি আর কি করতে পারি? আপনি যদি চান তাহলে আমার সঙ্গে গল্প করতে পারেন, অথবা বাইরে কোথাও একটু বেরিয়ে আসতে পারি আমরা। দরজার কাছে এগিয়ে গিয়ে আমি বললাম, আমার তো কোনো চেনা লোক নেই এখানে, তাছাড়া এমন কোনো বন্ধুও নেই যার বাড়িতে গিয়ে আমি গল্প করতে পারি। ও মৃদু হেসে উত্তর দিল, সেই ওয়েলেসলি স্ট্রিটে বুঝি এরকম ছিল না? তারপর হঠাৎ কি মনে করে বারান্দার দিকে চলে গেল, বলে গেল, দেখে আসি চিঠিপত্র কিছু এসেছে কিনা। দরজায় ঠেস দিয়ে আমি তার জন্য অপেক্ষা করছিলাম। সে গুনগুন করে একটা গানের সুর ভাবছিল। সুরটা শ্রুতিমধুর ছিল না, এক ধরনের সুর তার দোতলার শোবার ঘর থেকে প্রায়ই আমার কানে ভেসে আসতো। তার শোবার ঘরের একটা জানালা ছিল রাস্তার দিকে, আর দরজাটা ছিল বাড়ির ভেতরের দিকের বারান্দায়। সেই বারান্দায় উঠে গিয়েছিল একটা লাল ফুলের মতো লতানো গাছ। প্রায়ই তাকে গান গাইতে গাইতে অথবা ছোট বোনের সঙ্গে তর্কাতর্কি করতে শোনা যেত। মাঝে মাঝে তাকে হঠাৎই খুব কাছের মানুষ বলে মনে হতো যখন সে বারান্দা থেকে ঝুঁকে নিচের কারোর ডাকের জবাবে মাথা নিচু করে ছোট্ট একটা চিৎকার করে বলতো, যাচ্ছি। মৈত্রী কিছু চিঠিপত্র হাতে নিয়ে ফিরে এলো। আমার দরজার সামনে দাঁড়িয়ে শাড়ির কোনো চাবি বাঁধার চেষ্টা করছিল। সে খুব অহংকারের সুরে বলল, চিঠির বাক্সের চাবি আমিই রাখি। তারপর চিঠির ওপরের নামগুলো দেখতে একটু দুঃখের সঙ্গেই বলল, কিন্তু আমাকে কেউ চিঠি লেখে না। আপনাকে কে চিঠি লিখবে? কেন, যে কেউ লিখতে পারে। তার কথা বুঝতে না পেরে তার দিকে আমি তাকিয়ে রইলাম। সেও এক মুহূর্ত চোখ বন্ধ করে স্থির হয়ে কি যেন ভাবতে লাগলো। মানে হচ্ছে আমি ব্যাকরণে ভুল করলাম। না, আপনি তো কোনো ভুল করেননি। তাহলে আপনি আমার দিকে ওইভাবে তাকিয়ে রইলেন কেন? না না, সেজন্য নয়। আমি বুঝতে পারছিলাম না অচেনা কোনো লোক আপনাকে চিঠি লিখবে কেন। সত্যি অসম্ভব না? বাবা ওই একই কথা বলেন। বাবা কিন্তু আপনাকে খুব বুদ্ধিমান ভাবেন। সত্যি নাকি? আমি ঠাট্টা করে উত্তর দিতে গিয়েও থেমে গেলাম।
প্রত্যুত্তরে বোকার মতো হাসলাম। কিন্তু সে বলতে লাগলো, আপনি আমাদের বারান্দাটা দেখবেন? আমি সানন্দে রাজি হয়ে গেলাম। আমার ভীষণ ইচ্ছে হচ্ছিল ছাদের উপর লম্বা হয়ে শুয়ে পড়ে আকাশ দেখতে, সূর্যের আলো গায়ে মাখতে, পার্ক আর বাংলাওয়ালা পাড়াটাকে ভালো করে ওপর থেকে দেখতে। প্রথম প্রথম যে পাড়ায় এসে আমি প্রায় পথ হারাতাম। আমি কি এই পোশাকেই যেতে পারি? আমার প্রশ্নে মৈত্রী অবাক হয়ে তাকিয়ে রইল। দেখে বললাম, দেখুন, আমার গায়ে কোট নেই, টাই নেই, পায়ে টেনিস খেলার জুতো, তাও আবার মোজাহীন। সে আমাকে লক্ষ্য করতেই থাকলো এবং হঠাৎই প্রশ্ন করলো, আপনাদের বাড়িতে লোকে বারান্দায় যেতে গেলে কি করে? আমাদের বাড়িতে বারান্দা নেই। সত্যি? একদম নেই? না, একটাও নেই। খুবই দুঃখের কথা। তাহলে আপনাদের বাড়ির লোকেরা আকাশ, সূর্য কিভাবে দেখেন? কেন? যেখানে খুশি, রাস্তায়, মাঠে ঘাটে, যেখানে ইচ্ছে গিয়ে দেখে। সে কিছুক্ষণ চিন্তা করলো, তারপর বলল, এই জন্য আপনারা এত ফর্সা আর সুন্দর। জানেন, আমারও ভীষণ ফর্সা হতে ইচ্ছে করে, তা সম্ভব নয়, না? আমি জানি না, পাউডার মাখলে হয়। মৈত্রী রেগে গেল, বলল, পাউডার ধুয়ে যায়। আপনি যখন ছোট ছিলেন তখন কি আপনাকে পাউডার মাখিয়ে ফর্সা করা হয়েছিল? না, তা ঠিক নয়। আপনাকে পাউডার মাখালে আপনি আর সুস্থ থাকতেন না, টলস্টয় বলেছেন। আমি আবার অবাক হলাম। তার মুখটা এখন পাল্টে গেছে। মুখ গাম্ভীর্যের সঙ্গে সে বলল, আপনি টলস্টয়কে চেনেন না? বিখ্যাত রুশ লেখক। জানেন, প্রথম জীবনে তিনি খুব খুব ঐশ্বর্যের মধ্যে জীবন কাটিয়েছেন। শেষ বয়সে সব ছেড়ে ছুড়ে বানপ্রস্থ নিয়েছিলেন, ঠিক ভারতীয়দের মতো। চলুন, বারান্দায় যাবেন তো? আমরা দুজনে সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। আমার একটু ভয় ভয় করছিল যখন দোতলার মেয়েদের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম। সে ইচ্ছে করেই জোরে জোরে কথা বলছিল যাতে সবাই আমার উপস্থিতি টের পায়, বিশেষ করে বোধহয় তার মাকে জানানোর জন্যই। বারান্দায় এসে আমার মনটা একেবারে অন্যরকম হয়ে গেল। বাড়ির ওপর থেকে পাড়াটাকে একেবারে অন্যরকম মনে হচ্ছিল, অনেক শান্ত আর সবুজ। রাস্তার ধারে গাছগুলো আমি লক্ষ্য করেছি, কিন্তু তারা যে সংখ্যায় এত ভাবিনি। রেলিং এ হেলান দিয়ে নিচের উঠোনটা দেখলাম। মনে পড়ে গেল সেই সিঁড়ির ধাপে মৈত্রীর হাসিতে ফেটে পড়া চেহারাটা। মনে হচ্ছিল সেই দিনটা কত তাড়াতাড়ি পুরনো হয়ে গেছে। মনে হচ্ছে যেন ইতিমধ্যে কদিন পার হয়ে গেছে। মৈত্রী এসে আমার ঘরের দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করছে তার বাবা কখন ফিরবেন। আমি ওকে ঠিক বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল তার মধ্যে রয়েছে এক আদিম শিশু। তার কথাবার্তা আমায় আকর্ষণ করত। তার অসংলগ্ন চিন্তাধারা, সরলতা আমায় মুগ্ধ করত। নিজেকে এক সভ্য স্বাভাবিক মানুষ মনে হতো, যে কিনা একজন প্রায় অসভ্য মানবীর সঙ্গে সম্পর্ক স্থাপন করছে। আমার বোন ভালো ইংরেজি বলতে পারে না, কিন্তু জানেন, ও সব বুঝতে পারে। মৈত্রী নিজের বোনকে বারান্দায় নিয়ে বলল, ও আপনাকে একটা গল্প বলতে বলেছে। আমিও গল্প শুনতে ভালোবাসি। তখন সন্ধ্যা আসন্ন। অনেকদিন বাদে সুন্দর আকাশের নিচে আমি। প্রকৃতির পট পরিবর্তন হচ্ছে। সামনে দুটি মেয়ে হাত ধরাধরি করে দাঁড়িয়ে। পুরো ব্যাপারটা স্বপ্ন বলে মনে হচ্ছিল। যেন হঠাৎই পর্দা সরে গিয়ে নতুন ভালো লাগা একটা দৃশ্য উন্মোচিত হয়েছে। অনেকক্ষণ স্তব্ধ হয়ে থাকার পর আমি বললাম, অনেককাল গল্প পড়িনি। তাছাড়া আর একটা অসুবিধাও আছে, তা হলো আমি ভালো গল্প বলতে পারি না।
ভালো করে গল্প বলতে পারার জন্য প্রতিভা থাকা দরকার, সকলের তা থাকেও না। ওরা খুব দুঃখিত হলো। ওদের দুঃখ এত সরল আর স্বতঃস্ফূর্ত ছিল যে আমার ভীষণ খারাপ লাগলো। না, কিন্তু কিছুই মনে আসছিল না। নিজেকে এত বোকা আর অসহায় লাগছিল। পেরো, গ্রিম, অ্যান্ডারসন, হার্ন, এদের লাল টুপি পরা ছেলে, ঘুমন্ত অরণ্যের সুন্দরী, ম্যাজিক ঐশ্বর্য, এইসব গল্পগুলোর কথা মনে পড়ল। কিন্তু ওই গল্পগুলো এত খেলো মনে হলো যে